আজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। তার আজকে পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট একটা দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই শুনানিতে একেবারে স্পষ্ট করে বেশ কয়েকটা দিক তুলে ধরা হয়েছে এবং অবশ্যই সুপ্রিম কোর্টের নিশানাতেও রাজ্য সরকারের পুলিশ, স্বাস্থ্য দফতর তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপন রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। স্বপনের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। স্বপন, সুপ্রিম কোর্ট আজকে কোন কোন বিষয়গুলোকে একেবারে নির্দিষ্ট করে তুলে ধরেছে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এই মামলার যখন শুনানি চলছিল, প্রথম থেকেই একদম প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। ডিওয়াই চন্দ্রচূড়, যিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি প্রথম থেকেই একেবারে বেশ কিছু প্রশ্ন, চোখা প্রশ্ন একেবারে রাজ্যের আইনজীবী উদ্দেশ্যে তিনি ছুড়ে দেন বা রাজ্যের উদ্দেশ্যে ছুড়ে দেন। আমি বলে রাখি, আমাদের দর্শকদেরও জানিয়ে রাখি, রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন বা সরকারি কৌঁসুলি যিনি ছিলেন, তিনি কপিল সিব্বল। তিনি হচ্ছেন কংগ্রেস নেতাও একজন। এবারে সাধারণত সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাই অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল, এই দুজনই কিন্তু রাজ্যের তরফ থেকে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে বা রাজ্যের তরফ থেকে তারা সওয়াল করেন। তো এটা হচ্ছে কি একটা দিক। এইটা দিক আমি কেন বললাম, আমি পরবর্তী আলোচনায় এটায় আসবো ইন্দিরা। কিন্তু প্রশ্নের পর প্রশ্ন ছুটতে থাকেন প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। একের পর এক বিষয় তিনি জানার চেষ্টা করেন এবং সুপ্রিম কোর্টের যে এই বিষয়ে মানে একটা সংজ্ঞান রয়েছে এবং সুপ্রিম কোর্ট যে বিষয়ে ভীষণ রকমভাবে চিন্তিত, সেই কথাও কিন্তু প্রকাশ করেন প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। এবং এই শুনানি পর্বেই প্রধান বিচারপতি একটা প্রশ্ন করেন যে এই যে যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, সেই সময় মানে ঘটনার সময় যিনি আরজি করের প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষকে তিনি যখন রেজিগনেশন দিলেন, তারপর তাকে আবার কয়েক ঘন্টার মধ্যে আরও একটি মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপালের পদে তাকে বহাল করা হলো। এই বিষয়টাই কিন্তু প্রশ্ন তোলেন ডিওয়াই চন্দ্রচূড়। একদমই যে প্রশ্নটা একদম বেসিক প্রশ্ন, সবার মনে এই প্রশ্নটা উঠছে যে ব্যক্তি প্রিন্সিপাল, যার প্রিন্সিপাল থাকাকালীন, যার অধ্যক্ষ পদে থাকাকালীন এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমি সব কিছু বাদ দিচ্ছি ইন্দিরা, মানে সন্দীপ ঘোষের কতটা ইনভলভমেন্ট রয়েছে এখানে, সন্দীপ ঘোষ কিছু জানতেন কিনা, তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, এই সমস্ত অভিযোগ বাদ দিচ্ছি। কিন্তু ওই যে মেয়েটির এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে, যে ডাক্তারের এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে, সেই ডাক্তার তো ওই সন্দীপ ঘোষের একজন ছাত্রী। তো তার কলেজে তিনি যখন প্রিন্সিপাল, সাধারণত তুমি এটা হিসেব করে দেখো, মানে কোনো একটা কলেজের প্রিন্সিপাল একেবারে অভিভাবকের মতো, এবং সেই কলেজের ছাত্রীর এরকম নির্মম একটা পরিণতি হলো, তার কি ভূমিকা ছিল, তিনি সেই বিষয়ে কি বলবেন, সার্বিকভাবে যে প্রশ্নগুলো উঠছে সেটা নিয়ে তার একটা দায় বর্তায়। এবারে যখন বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ, সিভিল সোসাইটির আমরা মিছিল দেখতে পাচ্ছি রাজপথে, প্রত্যেকেই এই প্রশ্নটা তুলছেন যে সন্দীপ ঘোষের ভূমিকা কি, তিনি কতটা পাওয়ারফুল, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি রেজিগনেশন দিয়েছেন, কিন্তু তাকে আমরা ছাড়ছি না, তাকে মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি আপনারা সেই সময় শোনেন, তিনি কোট আনকোট এই কথাই বলছেন যে আমি সন্দীপকে বলেছি তোমাকে আর ওইখানে থাকতে হবে না, অন্য জায়গায় ব্যবস্থা এবং ইন্দিরা, তুমি কতটা মানে দুর্ভাগ্যজনক একটা বিষয় দেখো, মুখ্যমন্ত্রী বলছেন কোথায়, বলছিলেন এই কথাটা ওই নির্যাতিতা মৃতা ডাক্তারের পরিবারের লোকের সঙ্গে দেখা করার পর, বাবা মায়ের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে তিনি কথা বলছিলেন। এটা কতটা একটা নির্মম সেই বাবা মায়ের কাছে। যদিও সেই সময় কিন্তু পরিবারের লোকেরা তারা মানে এই শোকই কাটিয়ে উঠতে পারেননি, সার্বিকভাবে তাদের এই জ্ঞানটা হয়নি যে একজন অধ্যক্ষের বিরুদ্ধেও এই অভিযোগগুলো উঠতে পারে। তো যাই হোক, সুপ্রিম কোর্টে আজকে এই বিষয়টা উত্থাপন করা হয় এবং আরো কয়েকটা দিক তুলে ধরা হয়েছে, কখন এফআইআর করা হয়েছিল, তারপরে কেন পরিবারকে সেই সুইসাইড তত্ত্ব প্রথম দিকে পরিবারের কাছে সেই বিষয়টা কনভে করা হয়, কেন সত্যিটা প্রথমে বলা হয়নি,
এবং তারপর পরিবারকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ পর তারা তাদের পরিবারের সদস্যের দেহ দেখতে পান, তাদের মেয়ের দেহ দেখতে পান। এই বিষয়গুলো কিন্তু আজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রধান বিচারপতির সঙ্গে আরেকজন যে বিচারপতি, 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ ছিল, তো সেই বেঞ্চে আরেকজন বিচারপতি ছিলেন জাস্টিস জেবি পাদ্রিওয়ালা। তিনি এই প্রশ্নটা করেছেন যে মানে এফআইআরটা কখন করা হয়, প্রথম এফআইআর কখন করা হয়, এই প্রশ্নটা তোলেন তিনি। এফআইআর এর যে সময়টা, সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ইন্দিরা, দেখো, বিচারপতিরা যারা আসনে রয়েছেন তাদের চোখ থেকে কিছু এড়ায় না। হয়তো সাধারণ মানুষের চোখ থেকে অনেক দিক এড়িয়ে যেতে পারে, কিন্তু আইনের চোখে এই বিষয়গুলো কিন্তু কোনো রকমভাবে এড়ায় না। একদিকে প্রধান বিচারপতি যখন এক এক করে প্রশ্ন করছিলেন, সেই সময় একটা ভাইটাল প্রশ্ন ছুড়ে দেন তার সঙ্গে তার পাশে বসে থাকা আরেক বিচারপতি জেবি পাদ্রিওয়ালা। তিনি প্রশ্ন করেছেন যে কখন, মানে কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর হয় এবং সেই সময়, মানে সেই সময়টা কত ছিল, এই বিষয়টাও কিন্তু জানতে চাওয়া হয়। সেই সময় রাজ্যের তরফ থেকে বলা হয় যে 11টা 45। এদিকে আমরা ঘটনাটার যে সময়, মানে যে সময় এই ঘটনাটা ঘটেছে, সেটা জানতে পারা যাচ্ছে মোটামুটি ওই রাত 9:30 নাগাদ। এবং 9:30টার সময় যখন ঘটনাটা ঘটলো, তারপরেও যে সবার সামনে এসেছিল, বা ওখানে আরজিকর হাসপাতালের সামনে তুমি জানো একটা পুলিশ কিয়স্ক রয়েছে একটা, মানে তুমি 14 তারিখের ঘটনার কথা, একদমই সেদিন রাতের কথা বলছি আমি, একটা পুলিশ কিয়স্ক রয়েছে। বিভিন্ন হাসপাতালেই কিন্তু এরকম পুলিশ কিয়স্ক দেখা যায়, যেখানে বেশ কিছু, মানে কোনো রকমের ঘটনা ঘটলে সেখানে গিয়ে জানানোর একটা পরিসর তৈরি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, সেই সময় 9:30টার সময় এরকম ঘটনা ঘটলেও আরজিকরের ওই সেমিনার হল থেকে, এমার্জেন্সির সেমিনার হল থেকে পুলিশ কিয়স্কে আসতে খুব বেশি হলে, আমি যদি ধরে নিই সিঁড়ি দিয়েও হেঁটে হেঁটে নেমেছে, তাহলে খুব বেশি হলে ইন্দিরা 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগা। কথা বলছো 14 তারিখ যেদিন হামলা হয়েছে, সেই দিনের যেদিন হামলা হয়েছে না, যেদিন একদম এই ঘটনাটা ঘটেছে, মানে 9 আগস্ট, যেদিনকে এই ডাক্তারের সঙ্গে এরকম নির্মম অত্যাচার হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে জানে, সেই দিনের কথা বলছি। 10টা 10-এ গিয়ে তারপর ওখানে সবাই জানতে পারেন, এবং তারপর দেখো এই ঘটনা ঘটার কতক্ষণ পরে 11টা 45-এ গিয়ে হচ্ছে এফআইআরটা হয় তালা থানায়, একদমই। এবং এই প্রশ্নটাই আজকে সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে এই প্রশ্নটাই তুলেছেন যে কখন প্রথম এফআইআরটা হয় এবং কার অভিযোগের ভিত্তিতে। সেই সময় কপিল সিব্বলের তরফ থেকে বলা হয় যে মেয়েটির যে বাবা, সেই বাবার তরফ থেকে মেয়েটির বাবা এই অভিযোগটি করেন, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরটি। কিন্তু তার অনেক আগে সেমিনার হল খোলা হয়েছিল, এবং প্রশ্নটা এখানে উঠছে স্বপন, যে সেমিনার হল তো প্রত্যেক দিনের শেষে বন্ধ করা থাকে, তাহলে সেদিন সেমিনার হলের চাবিটা কে নিল রাতে? তারপরে পরের দিন সেমিনার হল খুলে প্রথম কে সেমিনার হলে গিয়েছিল, কে প্রথম ওই অবস্থায় দেখেছিল মেয়েটিকে, সেই প্রশ্নগুলোও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।